আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আরবি ব্যাকরণ নিয়ে কিছু আলোচনা শুরু করছি। প্রথমত জানিয়ে দিই যে আজকে আমি ব্যাকরণের প্রথম পর্যায় থেকেই শুরু করব, যেটা হচ্ছে কালেমা। প্রথমত আমরা কালেমা নিয়ে আলোচনা শুরু করব, যেটা ছাড়া আমরা ব্যাকরণের গভীরে যেতে পারবো না। কালেমা কালেমা এই কালেমাটা আসলে কি সেটা আজকে আমরা জানব। তো কালেমা এমনি যদি আমরা ব্যাখ্যা করতে যাই অর্থ, তাহলে এটাকে বাংলাতে শব্দও বলতে পারো, পদও বলতে পারো, যে কোনো কিছু বলতে পারো। আর ইংরেজিতে যদি তুমি কালেমাকে ব্যাখ্যা করতে যাও শব্দ আকারে, তাহলে বলতে পারবে তুমি ওয়ার্ড, পদ, শব্দ, ওয়ার্ড, এই সমস্ত যে কোনো কিছু বলা যায় কালেমাকে। তো আসলে আমরা ছোটো থেকে যে বাংলা ব্যাকরণ বা ইংলিশ ব্যাকরণে, ইংলিশ গ্রামার, বাংলা ব্যাকরণে আমরা পড়ে থাকি যে শব্দ কাকে বলে, মানে যেগুলো আমরা প্রতিদিন যেগুলো ভাষা প্রয়োগ করছি, যে কোনো ভাষা, খারাপ ভালো, যে কোনো ভাষা আমরা ছোট বড় যে কোনো বাক্য শব্দ ব্যবহার করছি, বাক্যগুলো বলার সময় এক একটা শব্দ প্রয়োগ করছি, সেগুলোই শব্দগুলোকে আমরা আসলে মানে শব্দ বলি। ঠিক আছে, তো আরবিতে আমি এটাকে কীভাবে ব্যাখ্যা করবো? আমরা যে প্রতিদিন এক একটা শব্দ বলছি, আমি ভাত খাই, আমি আজকে স্কুলে যাব, আমি আজকে কলেজে গিয়েছিলাম, এই সমস্ত যে বাক্য বলে থাকি, এই বাক্যর মধ্যে যে এক একটা আমরা পদ বা শব্দ প্রয়োগ করছি, আমি ভাত খাই, এই যে এক একটা, এই যে যেমন আমি ভাত খাই, এখানে যে দেখো এটা আমি একটা শব্দ, ভাত একটা শব্দ, খাই একটা শব্দ, এই যে এক একটা শব্দ, এটাই হচ্ছে এক একটা কালেমা। এটাকে আমরা আরবিতে যদি ব্যাখ্যা করতে যাই, তাহলে কালেমাকে আমরা কীভাবে বলবো? যে মানুষের মুখ থেকে, আমরাই মানুষ ধরো যে প্রতিদিন কথা প্রয়োগ করি, এই মানে প্রাণী, এগুলো জীবজন্তু, এগুলো তো আর কোনো ভাষা প্রয়োগ করে না, শুধু মানুষরাই প্রয়োগ করে, তাই না? তো মানুষের মুখ থেকে যে সমস্ত অর্থপূর্ণ শব্দ বের হয় তাদের কালেমা বলা হয়। এটা থেকে আমরা কি বুঝতে পারলাম? সাধারণ অর্থভাবে আমি ব্যাখ্যা করছি যে আমরা যে প্রতিদিন ভালো খারাপ যে কোনো ভাষা প্রয়োগ করে থাকি, সেটা আমরা জায়গার ক্ষেত্রে ব্যবহার করে থাকি, কোনো বাক্য খাওয়ার ক্ষেত্রে বা ঘুমানোর ক্ষেত্রে বা কোনো ঘুরতে যাওয়ার ক্ষেত্রে, যে কোনো বাক্য যেগুলো আমরা ব্যবহার করি, যেগুলো আমার কথাটা শুনে অপরজন বুঝতে পারে আমি কি বলছি, অর্থপূর্ণ একটা শব্দ, অর্থপূর্ণ একটা বাক্য, সেইগুলোর মধ্যে, বাক্যর মধ্যে যে শব্দগুলো প্রয়োগ করা হয় সেগুলোই একটা কালেমা। ঠিক আছে, তো কালেমা আসলে কি? তাহলে মানুষের মুখ থেকে যে সমস্ত অর্থপূর্ণ, ধ্যান দিবে, অর্থপূর্ণ শব্দ প্রয়োগ করে, মানুষের মুখ থেকে যে সমস্ত অর্থপূর্ণ শব্দ বের হয় তাদের কালেমা বলা হয়। এবার কালেমাকে কিন্তু আমরা আবার 3 ভাগে ভাগ করে থাকি। আমরা যদি কালেমার উদাহরণ দিতে যাই, তাহলে যে কোনো উদাহরণ আসতে পারে। যে আমি দিয়ে দিলাম জাইদুন। ঠিক আছে, জাইদুনটা একটা মানুষের নাম, অর্থপূর্ণ। জাইদুন বলে হয়তো বা আমি কাউকে ডাকতে পারি, বা জাইদুন বলে তাকে আমি কোনো শুভেচ্ছা বা কিছু জানাতে পারি, তাই না? তো একটা অর্থপূর্ণ, এই জাইদুনটাও কালেমার মধ্যে পড়লো অর্থপূর্ণ শব্দ। বা আমি যদি অন্য কিছু দিতে যাই, তাহলে কালামুন, এই যে কালামুন শব্দটা, কলম, কালামুন শব্দটা হচ্ছে কলম, এটা একটা বস্তুর নাম, অর্থপূর্ণ শব্দ। তার সঙ্গে যদি আমি একটা প্রাণীর যদি কিছু বলতে যাই, তাহলে বাকারাতুন, এই যে বাকারাতুন, এটা হবে কি? গাভী, এটা একটা প্রাণীর নাম, এটাও একটা অর্থপূর্ণ শব্দ। ঠিক আছে, জায়গার নামের ক্ষেত্রেও তুমি কোনো একটা জায়গার নাম দিতে পারো, সেটাও একটা অর্থপূর্ণ একটা শব্দ, সেগুলো হচ্ছে একটা কালেমা। এবার আমরা কালেমাকে কিন্তু 3 ভাগে ভাগ করি। এই যে এই কালেমাকে আমরা 3টি ভাগে ভাগ করে থাকি। এক হচ্ছে ইসম, এক হচ্ছে ফেল, আর তৃতীয়তম হচ্ছে হরফ। আমরা কালেমাকে 3টি ভাগে ভাগ করে থাকি। এক হচ্ছে ইসম, ফেল, হরফ। ইসম হচ্ছে বিশেষ্য, বাংলায় আমরা বাংলা ব্যাকরণে জেনে থাকি যে বিশেষ্য, আর ইংরেজিতে আমরা এটা পড়ে থাকি ইংলিশ গ্রামারে যে নাউন, সেটাই আরবিতে এটা ইসম, নাউনটাকে ইসম বলা হয়। ঠিক আছে, তো আমরা নাউনে আমরা কি পড়ে থাকি? যে নাম জাতীয় কিছু বোঝাই, তাই না? তো সেরকম ইসমের ক্ষেত্রেও কিন্তু একই শর্ত অবলম্বন করবে। ঠিক আছে, ইসম বলতে আমরা কি বুঝবো? তাহলে কোনো নাম জাতীয় কিছু বোঝাবে, সেটা বস্তুর হতে পারে, ব্যক্তির হতে পারে, প্রাণীরও হতে পারে, স্থানের ক্ষেত্রেও হতে পারে, যে কোনো। তো আমরা এটাকে যদি আমরা বইয়ের ভাষায় ব্যাখ্যা করতে যাই, যদি আমাদের কেউ জিজ্ঞেস করে যে ইসম বলতে কী বোঝো, তাহলে আমরা বইয়ের ভাষায় কী বোঝাবো? যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী ও স্থানের নাম বোঝায়, যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী ও স্থানের নাম বোঝায় তাদের ইসম বলা হয়। তাহলে আমরা যদি ইসমের উদাহরণ দিতে যাই, তাহলে কী দেব? ইসমের উদাহরণস্বরূপ আমরা কী প্রয়োগ করতে পারি? ধরো এই যে, হ্যাঁ, এখানেই তো এক একটা উদাহরণ ইসম বলতে মানুষের নাম, এই যে মানুষের নামের একটা উদাহরণ পেলাম। যদি আমরা বস্তুর ক্ষেত্রে যদি কোনো উদাহরণ দিতে যাই ইসমের, তাহলে কালামুন। ঠিক আছে, কিতাবুন, এটাও বস্তুর ক্ষেত্রে একটা উদাহরণ হয়ে গেল। তার সঙ্গে যদি আমরা এই যে প্রাণীর ক্ষেত্রে উদাহরণ দিতে যাই, তাহলে এটা বাকারাতুন। যদি জায়গার ক্ষেত্রে আমরা কোনো যদি উদাহরণ দিতে যাই, তাহলে আমরা কী দেবো? এই যে মালদা। ঠিক আছে, মালদা একটা জায়গার নাম। ঠিক আছে, এটা একটা হয়ে গেল উদাহরণ ইসমের। এবার আমরা আসি ফেলের ক্ষেত্রে। ফেলটা কি? তাহলে আগে আমরা অর্থ বুঝি। ফেল মানে হচ্ছে ক্রিয়া অথবা ভার্ব, যেটা ইংলিশে আমরা ভার্ব বলে থাকি, বাংলায় ক্রিয়া বলে থাকি, সেটাই হচ্ছে আরবিতে ফেল। ঠিক আছে, ফেলটা আসলে কি? তাহলে আমরা ফেল ব্যাপারে জানি, ক্রিয়া
ক্রিয়া আমরা বাংলায় যেমন বুঝেছি যে ক্রিয়া আসলে কি, যে কাজ করা কিছু বোঝায়। যদি কোনো কাজ করার ক্ষেত্রে কোনো কিছু যদি তোমাকে বোঝায় তাহলে সেটা হয়ে যায় ক্রিয়া। তো সেই ক্ষেত্রে আমরা আরবিতেও ফেল একইভাবেই আমরা অর্থ করব। ফেল মানে যে যে শব্দগুলির দ্বারা কোনো কাজ করা বোঝায়, যে শব্দগুলির দ্বারা কোনো কাজ করা বোঝায় তাদের ফেল বলা হয়। যে শব্দগুলির দ্বারা কোনো কাজ করা বোঝায় তাদের ফেল বলা হয়। তাহলে ফেল স্বরূপ আমরা কী উদাহরণ দিতে পারি? কাজ করার কোনো যদি উদাহরণ দেওয়া যায় তাহলে কী হবে? সে সাহায্য করলো, সে আমাকে মারলো, সে তাকে হত্যা করলো। এই যে হত্যা করা, এই যে হত্যা করা, এই যে হত্যা করলো, সে কাজ করলো, তাকে মারলো, মারাটা কি একটা কাজ করলো, এটাই একটা উদাহরণ হয়ে গেল। তাহলে আরেকটা কী হতে পারে? যে আমি ভাত খেলাম, এই যে খেলাম, এই যে আমি ভাতটা খাচ্ছি, আমি নিজে নিজে কাজ করছি, সেটাও একটা কাজ করা বোঝায়। তাহলে ফেল মানে আমরা কী বলতে পারি? যে শব্দগুলির দ্বারা কোনো কাজ করা বোঝায় তাদের আমরা ফেল বলি। তাহলে উদাহরণ আমরা কী দিতে পারি এ থেকে? যে নাসারা, নাসারা, এখানে নাসারা একটা উদাহরণ। সে সাহায্য করলো, এই যে সে সাহায্য করে, তাহলে এটা থেকে কি হলো? যে সে সাহায্য করছে, সাহায্য করার সময়ও সে তো একটা ক্ষমতা প্রয়োগ করছে বা শক্তি প্রয়োগ করছে, একটা কাজ করছে, সে তো আর শুয়ে বসে কিছু করছে না, তাই না? কোনো হাত পা তো একটা নড়বেই কিছু একটা সাহায্য করতে গেলে, সে একটা কর্ম, একটা কাজ বোঝায়। এটা একটা উদাহরণ হয়ে গেল। তার সঙ্গে আরেকটা যদি উদাহরণ দিতে যাই তাহলে কী হবে? জারাবা, সে প্রহার করলো, ঠিক আছে, সে প্রহার করে, তাহলে কী হবে? জারাবা, জারাবা, ঠিক আছে, জারাবা, সে প্রহার করলো, এটা একটা প্রহার করার সময় সে একটা কাজ করছে, সেই ক্ষেত্রে এটাও একটা উদাহরণ হয়ে গেল, এটাও একটা উদাহরণ হয়ে গেল। এবার আসি আমরা তৃতীয় একটা প্রকার, হার্ফ। হার্ফ আসলে কী? তাহলে এটা মানে তো আমরা ইসম বিশেষ্য বুঝলাম, নাউন। এটা ফেল মানে আমরা বুঝলাম ক্রিয়া অথবা নাউন, যেটা মানে কাজ করা বোঝায়। আর ইসম বলতে কোনো কিছুর নাম বোঝায়, ব্যক্তি, বস্তু, প্রাণীর, স্থানের এই সমস্ত নাম বোঝাবে, এটা ইসম। ফেল। হার্ফ, হার্ফ আসলে কি? যে শব্দগুলি সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না, যে সমস্ত অর্থগুলো নিজে থেকে অর্থ সম্পূর্ণ করতে পারে না, অন্যের সাহায্যে অর্থ নিজের প্রকাশ করে, মানে নিজে থেকে সে অক্ষম। সংক্ষেপে বলা যেতে যায় হার্ফটা কি? নিজে কিন্তু অক্ষম, সে অন্যের দ্বারা শক্তিশালী হয়। বুঝতে পেরেছো? তাহলে এটাকে যদি আমি বইয়ের ভাষায় নিতে যাই তাহলে কী হবে? ও মানে হার্ফের তো কোনো একটা শব্দ হবে, তাই না? সেই শব্দটা যদি তুমি একা ব্যবহার করো ওকে, কোনো কিছু দ্বারা মানে কোনো কিছু ছাড়াই যদি হার্ফ জাতীয় শব্দগুলো প্রয়োগ করো কোনো বাক্যে, বাক্য ছাড়াই যদি হার্ফগুলোর শব্দগুলো যদি তুমি প্রয়োগ করে থাকো তাহলে সেটার মানে তোমার কোনো মূল্য দেবে না। কিন্তু কোনো কিছুর দ্বারা যদি তুমি যুক্ত করে দাও ওই হার্ফগুলোকে তাহলে অর্থপূর্ণ হয়ে যায়। তাহলে কি বোঝায়? হার্ফ হচ্ছে ওই সমস্ত শব্দগুলোকে বলা হয় হার্ফ, যেগুলো নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না, নিজের অর্থগুলো সম্পূর্ণ করতে পারে না। অর্থ বোঝাবে কিন্তু নিজের অর্থগুলো সম্পূর্ণ করতে পারবে না, অপূর্ণ থেকে যায়। সেই শব্দগুলো কিন্তু ইসমের দ্বারাও সম্পূর্ণ হয়। এই যে ইসম, আগে যে আমরা ইসম পড়লাম, ইসমটা কি? কোনো ব্যক্তি, বস্তু, প্রাণীর নাম বোঝায়। তো সেই সমস্ত নামগুলো যদি আমি এই হার্ফের সঙ্গে যুক্ত করে দিই তাহলে অর্থপূর্ণ শব্দ হয়ে যায় একদম সম্পূর্ণ। আর হার্ফের শব্দগুলো যদি একা প্রয়োগ করা হয় তাহলে সম্পূর্ণ অর্থ হবে না। আর যখনই আমরা ইসমের সাহায্য নিয়ে নেব তখন হার্ফের শব্দগুলো একদম সম্পূর্ণ অর্থ মানে বোঝা যাবে। এটা আমি উদাহরণ যখন দিব তখন আরও ভালোভাবে তোমরা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? হার্ফ ব্যাপারে আমি যদি বইয়ের ভাষায় বা যদি সংজ্ঞা আকারে যদি আমি লিখতে চাই তাহলে কী বলবো? হার্ফ হচ্ছে ওই সমস্ত শব্দগুলো যেগুলো সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না। হার্ফ ওই সমস্ত শব্দ যেগুলো নিজের অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারে না এবং ইসমের সাহায্যে, এই যে ইসম, ইসমের সাহায্য নিয়ে সম্পূর্ণ অর্থ প্রকাশ করে, তাদের হার্ফ বলা হয়। আরেকবার বলে দিই, যে শব্দগুলি সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না এবং ইসমের সাহায্য নিয়ে সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তাদের হার্ফ বলা হয়। তাহলে হার্ফের উদাহরণ যদি আমি দিই, আমি প্রথমে বললাম যে হার্ফ যদি একা প্রয়োগ করা হয় শব্দটা তাহলে মানেটা অসম্পূর্ণই থেকে যায়। এই যে যেমন ইলা, হার্ফ কোনগুলো? ইলা, তারপরে কী হবে? ফি, ইলা মানে দিকে, ফি মানে মধ্যে, মানে সহকারে আমি বলছি, হ্যাঁ, ফি মানে মধ্যে, ইলা মানে দিকে। এই যে দিকে বা মধ্যে, আমি মধ্যে বললাম তো কার মধ্যে, কিসের মধ্যে? কিছু বোঝা যাচ্ছে কি? একদম অসম্পূর্ণ, কোনো কিছু বোঝাই যাচ্ছে না। কি বোঝাচ্ছে এখানে? মধ্যে, কার মধ্যে? বাড়ির মধ্যে, না ঘরের মধ্যে, না কোনো মানে রাস্তার মধ্যে, এরকম বাগানের মধ্যে, কি কোনো কিছু বোঝা যাচ্ছে না, মধ্যে, অসম্পূর্ণ অর্থ। এখানে দেখো ইলা, ইলা মানে দিকে, তাহলে এখানেও একইভাবে দেখো দিকে, কার দিকে, কিসের দিকে, কোন দিকে? কোনো একটা অর্থ বোঝা যাচ্ছে না, এটা একটা অসম্পূর্ণ, মানে অর্থ দিয়েও আবার অর্থটাকে একদম সম্পূর্ণ করতে পারছে না। যখনই এবার ইসমের সাহায্য নিয়ে নেবো তখন অর্থটা এবার দেখবে কেমন দেখাবে। ইসমের যদি আমি একটা কোনো কিছু উদাহরণ দিই, ইসম বাড়ি বোঝায়, ধরো ঘর, বাড়ি, এই সমস্ত ধরো ইসম জাতীয় শব্দ, ঠিক আছে? এই যে ইসম জাতীয় শব্দ আরও দিয়েছিলাম, কিতাবুন, মালদা, বাকারাতুন, কালামুন, জাইদুন, এই সমস্ত যে ইসমের উদাহরণ। তো সেই সমস্ত যদি আমি একটা উদাহরণ দিতে যাই তাহলে দেখো ইলা, ইলা থেকে দেখো একটা করছি, ইলাল মাদ্রাসাতে, ঠিক আছে? ইলাল মাদ্রাসাতে, তাহলে কি হবে? এখানে এখানে কি বললো? মাদ্রাসার দিকে, এই যে মাদ্রাসার দিকে আলিফ লাম যুক্ত হয়ে গেলে সেটা র হয়ে যায়, ঠিক আছে? শব্দটার শেষে র হয়ে যাবে বাংলা মানে করতে গেলে। তাহলে কী হবে? মাদ্রাসার দিকে। তাহলে এখানে কি আমরা বুঝবো? যে এখানে মাদ্রাসার দিকে বোঝাচ্ছে, দেখো আমি লিখে দিচ্ছি,
তাহলে এখানে কি বোঝা যাচ্ছে মাদ্রাসা দিকে, ইলাল মাদ্রাসাতে। তাহলে দেখো একা যখন আমি ইলাটাকে দেখছিলাম তাহলে দিকে বোঝাচ্ছিল, কার দিকে কিসের দিকে আমি বোঝাই যাচ্ছিল না, কোনো কিছু অর্থ বোঝা যাচ্ছিল না, অসম্পূর্ণ। কিন্তু যখনই আমি ইসম জাতীয় শব্দ মাদ্রাসাটাকে যুক্ত করে দিলাম ইলাল মাদ্রাসাতে, তখনই দেখো মাদ্রাসার দিকে, এবার কার দিকে বোঝা যাচ্ছে, কার দিকে, মাদ্রাসার দিকে এবার বোঝাচ্ছে, অর্থ সম্পূর্ণ হয়ে গেল। তাহলে কি এটার জন্য সংগতে হার্ফটাকে বলেছিল যে ইসমের সাহায্য নিয়ে সে নিজের অর্থটাকে সম্পূর্ণ করতে পারে, নিজের অর্থটা অসম্পূর্ণই থেকে যায়, কিন্তু যখনই ইসমের সাহায্যটা নিয়ে নেয় তখনই কিন্তু অর্থটা একদম সম্পূর্ণ হয়ে যায়, সেটাই হচ্ছে হার্ফ। ঠিক আছে, আরেকটা যদি আমি উদাহরণ দিতে যাই তাহলে আমি কি বলতে পারি, এই যে ইলাফি মিন, অনেকগুলো হবে হার্ফ। তারপরে এই যে দেখো মিন থেকে একটা উদাহরণ দিয়ে দেখি তোমাকে, মিনাল, মিনাল বাইতে, এখানে দেখো মিনাল বাইতে, এখানে মিনাল বাইতে মানে কি বাড়িটির মধ্যে, না বাড়ির থেকে, আমি ভুল বলে দিলাম। এই যে মিনাল বাইতে, এখানে কি হচ্ছে, বাইত মানে কি বাড়ি, ঠিক আছে, বাড়ির থেকে, ঠিক আছে, বাড়ি থেকে, বাড়ি থেকে। তাহলে কি বলছে, এই যে আমি যখন থেকে মিনটাকে যদি একা আমি দেখে থাকি তাহলে দেখো এটার মানে কিন্তু বোঝা যাচ্ছে না মিনটা আসলে কি। মিনটা একটু বলো না, এই যে এটা মিন থেকে, থেকে বোঝায়, কিন্তু এখানে থেকে কোন থেকে কিসের থেকে কিছু বোঝা যাচ্ছে না, তাই না? কিন্তু যখনই আমি ইসম জাতীয় শব্দ বাড়িটাকে যুক্ত করে দিলাম, ঠিক আছে, মিনাল বাইতে, তখনই বোঝাচ্ছে বাড়ি থেকে, মানে লোকটা বাড়ি থেকে বেরোলো বা বাড়ি থেকে লোকটাকে নিয়ে আসলো তুলে, কোনো একটা বাক্য হবে, কিছু একটা হবে, কিন্তু বোঝা যাচ্ছে যে বাড়ি থেকে। যদি শুধু থেকে বলতাম তাহলে দেখো কোন থেকে, কোথা থেকে, কিসের থেকে, কোনো কিছু বোঝা যাচ্ছিল না, অসম্পূর্ণ একটা অর্থ। যখনই ইসমের সাহায্য নিয়ে নিল সেটার অর্থ পূর্ণ হয়ে গেল, বাড়ি থেকে। ঠিক আছে, এবার আশা করি তোমাদেরকে ইসম ফেল হার্ফ ব্যাপারে ক্লিয়ার করতে পারলাম। ঠিক আছে, এবার এই তিনটাকে যুক্ত করে একটা বাক্য করে তোমাদেরকে উদাহরণ দিয়ে দেখাচ্ছি যে, এই যে আমি একটা উদাহরণ দিয়ে এখানে দেখাচ্ছি, এবার কোনটা কি তোমাদের বুঝিয়ে দেবো। এই যে দেখো এখানে কি লিখলাম, ইয়াজহাবু জাইদুল, ইয়াজহাবু জাইদুল, এই যে এখানে একটু গড়বড় হয়ে গেছিলো, এটা দাল, ঠিক আছে, এটা দাল দিয়েছে, জাইদুন নাম, ইয়াজহাবু জাইদুন ইলাল মাদ্রাসাতে। তাহলে এখানে কি হচ্ছে, আমরা কোনটা কি আমরা বুঝবো, ইলা, এই যে আমি যেমন বললাম একটু আগে যে মিন, ইলা, ফি, বা তোমার আরও বলতে পারো আলা, উপরে, আলা, এটাও হবে উপরে, এটাও একটা মানে হার্ফ বোঝায়, ঠিক আছে। ইলা, এখানে ইলাটা হচ্ছে হার্ফ, ঠিক আছে। এবার দেখো জাইদুন, এটা হচ্ছে মানুষের নাম, তাই না? তো এটা মানুষের নামের ক্ষেত্রে কী তাহলে হয়, ইসম, একটু আগে বুঝালাম, এটা হচ্ছে ইসম, ঠিক আছে। ইয়াজহাবু, এখানে কিন্তু এটা একটা ক্রিয়া, অথবা আরবিতে আমরা যেটাকে আমরা ফেল বলেছি, ঠিক আছে, ফেল, এটা হচ্ছে ফেল। ইয়াজহাবু, জাহাবা থেকে ইয়াজহাবু এসেছে, জাহাবা মানে আমরা কি বুঝলাম, যে যাচ্ছে বা যাওয়া, এরকম কিছু বোঝায় না, তো সে যাচ্ছে জাহাবা, তাই না? তো এরকম ইয়াজহাবু, এটা ইয়াজহাবু, জাহাবা থেকে ইয়াজহাবু এসেছে, এটা একটা ক্রিয়া, ফেল, এটা হচ্ছে ফেল। জাইদুন হচ্ছে ইসম, ইলা হচ্ছে হার্ফ, আর এটা এই যে মাদ্রাসা, এই যে মাদ্রাসা, এটাও একটা হচ্ছে ইসম। ইসম কী করে হলো, যে এই যে একটু আগে বললাম যে হার্ফটা ইসমের সাহায্য নিয়ে সম্পূর্ণ হয় অর্থ, ঠিক আছে। তো ইলাল মাদ্রাসাতে যখন করলাম তখনই এটা অর্থ, ইলালের মানেটা বোঝা গেল সম্পূর্ণ, ঠিক আছে। তো এটা হচ্ছে ইসম। ফেলের দ্বারা কিন্তু ইলা আবার সম্পূর্ণ হয় না, আমি প্রথমে বলেছি যে ইসমের দ্বারা, ইসমের সাহায্য নিয়ে হার্ফের অর্থটা সম্পূর্ণ হয়, এটা ইসম, ঠিক আছে। তো এখানে আমরা এটার দ্বারা কী বুঝলাম, যে আমরা যদি কোনো বাক্য গঠন করতে যাই তাহলে সেখানে ইসম, ফেল, হার্ফ এগুলোর সাহায্য আমাদেরকে নিতে হবে, তাহলে আমাদের একটা বাক্য সুন্দরভাবে অর্থপূর্ণ গঠন হবে, ঠিক আছে। এবার আজকে আমি সংক্ষিপ্ত কিছু ব্যাখ্যা দিলাম, এর পরের দিন থেকে আরও বেশি ভালো করে আমি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব তোমাদের, তার সঙ্গে আরও মানে যতগুলো গ্রামারের এক একটা অধ্যায় থাকে এক একটা তুলে ধরবো, আমি ছোট বড় সব কিছু আমি ব্যাখ্যা সহকারে তোমাদের সামনে তুলে ধরবো, ঠিক আছে। আসসালামু আলাইকুম আজকের জন্য। এরপরের দিন আমি কী করাবো সেটাও একটু আমি সংক্ষেপে বলে দিই, যে ইসম, এই যে ইসম ব্যাপারটা আরও বোঝার আছে, এটা শুধু আমি সংক্ষিপ্ত আকারে বললাম যে ইসম আসলে কি, নাম জাতীয় কিছু বোঝায়, ইসম মানে বিশেষ্য, ঠিক আছে, এটা হচ্ছে নাম জাতীয় কিছু, এটুকু আমি বোঝালাম। কিন্তু ইসমের ভিতরেও আবার অনেক কিছু চেনার আছে, যে ইসম শব্দগুলো আমরা কীভাবে চিনবো, ইসম কীভাবে ব্যবহার করা হয়, এই সমস্ত অনেক কিছু চেনার বিষয় আছে। তো ইসম নিয়ে আমরা এরপরের দিন আরও বেশি করে আলোচনা করবো। আজকের মতো এই যে কালেমা, ইসম, ফেল, হার্ফ, এ সমস্ত নিয়ে আমরা আলোচনা করলাম। এরপরের দিন ইসম ব্যাপারে আমরা আরও বিস্তারিতভাবে জানবো, ঠিক আছে। আজকের মতো এখানেই সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম সকলকে।